হ্যালো এইচএসসি 2025 ব্যাচ মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের মার্কেটিং দ্বিতীয় পত্র ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আপনাদের প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। আশা করি আপনাদের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, কারণ কি মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে যে সাজেশনটা আপনাদের দেওয়া হয়েছিল সেইটা থেকে 100% আপনাদের কমন আসছে। আজকে আমরা দ্বিতীয় পত্রের ম্যারাথন ক্লাস করব। এই ক্লাস থেকেও আপনাদের সেম এই 100%ই আপনারা কমন পাবেন, ঠিক আছে? তো ক্লাসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবেন। এই ক্লাসে আপনাদের থাকতেছে কি টপ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের একটা সাজেশন থাকবে, এবং গ এবং ঘ দাগ কোথা দিয়ে প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে, কেমন উত্তর করবেন এমন একটা সাজেশন পাবেন, এবং যে এমসিকিউগুলো থাকবে সেই এমসিকিউগুলোর একটা কি সাজেশন এই জায়গায় পাবেন। তো ক্লাসটা পূর্ণাঙ্গ 100 মার্কের হতে চলেছে এবং ক্লাসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে যাই। দেখেন, প্রথমে আমরা আমাদের সূচিপত্রে যাই ক্লাসের। আমাদের যেহেতু শর্ট সিলেবাসে আছে কোন কোন অধ্যায়? প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম এবং কি অষ্টম অধ্যায়। এই 5টা অধ্যায় আমাদের পরীক্ষায় আছে। তো এই 5টা অধ্যায় দিয়ে আমাদের কয়টা প্রশ্ন আসবে? 11টা। কয়টা আসবে? 11টা। তার মানে প্রত্যেকটা অধ্যায় দিয়ে আমরা কয়টা প্রশ্ন পাচ্ছি? 2টা প্রশ্ন আমরা পাচ্ছি। দুইটা। তাহলে হচ্ছে কয়টা আমাদের? 10টা। এখনও থাকে কয়টা? একটা। এই একটা প্রশ্ন যে কোনো একটা অধ্যায় দিয়ে আপনাদের আসতে পারে। তো এর ভিতর থেকে যারা এর ভিতরের থেকেও শর্ট, যেটা আপনারা চাচ্ছেন যে শর্ট সাজেশন, এর ভিতরের থেকেও এই যে মোট 5টা অধ্যায়, এর থেকে আমরা যদি 3টা অধ্যায় ভালোভাবে করতে পারি তো আমরা 7টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো, তাই তো? তাইলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথম অধ্যায় কি? বিপণন পরিচিতি। এই অধ্যায়ের যে টপ যে জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে, এর বাইরে দিয়ে আপনাদের জ্ঞানমূলক প্রশ্ন আর আসবে না, ঠিক আছে? তো এই যে কয়টা জ্ঞানমূলক প্রশ্ন আছে উত্তর সহ দেওয়া আছে, তাহলে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখি। প্রথমটা আছে কি? বিপণন কি? আচ্ছা, আমাদের দ্বিতীয় পত্র বইটার নামই আছে বিপণন। তা বিপণন যখন বইয়ের নাম, বিপণন দিয়ে প্রশ্ন আসবে না এমন হইতেই পারে না, বিপণন প্রশ্নে থাকবেই, ঠিক আছে? তাহলে প্রথমে বলা আছে কি? বিপণন কি? সর্বোচ্চ ক্রেতা ভ্যালু ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, শক্তিশালী ক্রেতার সম্পর্ক সৃষ্টি ও বাজার রাখার প্রক্রিয়াকে কি বলা হয়? বিপণন বলা হয়। দেখেন, হিউজ বোর্ডে আসছে, অনেক বোর্ডে আসছে, আর এই প্রশ্নটা আসবেও, ঠিক আছে? প্রত্যেক বোর্ডে এই প্রশ্নটা বারবার রিপিট করা হয়, কারণ আমাদের বইটার নামই কি? বিপণন। আচ্ছা, এরপরেরটা আসে কি? ক্রেতা ভ্যালু কি? দেখেন, এটাও কি হিউজ বোর্ডে আসছে। পণ্য গ্রহণ ও ব্যবহারের মাধ্যমে ক্রেতার প্রাপ্ত সুবিধা এবং পণ্য গ্রহণের জন্য প্রদেয় ব্যয়ের পার্থক্যই হলো কি? ক্রেতা ভ্যালু, ঠিক আছে? তাহলে কি হবে? যেটা পণ্য আমাদের যে সুবিধাটা গ্রহণ করব সেইটা দ্বারা আমরা কি, যেটা ব্যয় হচ্ছে ওইটা দ্বারা ভাগ করলে আমাদের কি বেরোবে? ক্রেতা ভ্যালু। আচ্ছা, এরপরে যাই। আচ্ছা, এরপরে আছে কি? প্রয়োজন কি? প্রয়োজন কি অথবা বিপণনের দৃষ্টিতে প্রয়োজন কি? একই কথা। কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতিই হলো কি? প্রয়োজন, ঠিক আছে? আমি একটা জিনিস আমার খুবই প্রয়োজন, আমি একটা জিনিসের আমার কি অভাব আছে, মানে একটা জিনিস আমি চাচ্ছি, ওইটার আমার কি প্রয়োজন, কিন্তু ওইটা কি আমি ওইটা থেকে আমি বঞ্চিত আছি, ঠিক আছে? ওইটার অভাব আমি পূরণ করতে পারতেছি না। এখন ওইটা এই জায়গায় বলা আছে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতিই হলো কি? প্রয়োজন। তাহলে ওইটা আমার কি? প্রয়োজন। এই যে প্রয়োজন, অভাব, চাহিদা, এই নিয়েও কিন্তু আপনাদের প্রশ্ন আসবে, কারণ এইটা নিয়ে কিন্তু এই দ্বিতীয় পত্র আপনাদের তৈরি, ঠিক আছে? এরপরে আসে কি? অভাব। দেখেন, অভাব হিউজ বোর্ডে আসছে। প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়, বাস্তবে প্রকাশ পায়, তখন তাকে কি বলা হয়? অভাব, ঠিক আছে? বাস্তবে প্রকাশ পায় মানে কি? এখন আমার দরকার সাপোজ আমার একটা মোবাইল ফোন দরকার, একটা কি দরকার? মোবাইল ফোন। এই মোবাইল ফোনটা এখন কি আমার দরকার, মানে কি এই মোবাইল ফোনটার কি আমার একটা অভাব আছে না? এই মোবাইল ফোনটা আমার সবার কাছে একটা মোবাইল ফোন আছে, কিন্তু আমার ধারে একটা কি মোবাইল ফোন নাই। এই মোবাইল ফোনটার কি আমি একটা অভাব পূরণ বোধ করতেছি। এই জন্যই বলা আছে কি? প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তির দ্বারা
প্রভাবিত হয়ে বাস্তবে প্রকাশ পায় তখন সেটাকে কি বলা হয়? অভাব বলা হয়। এরপরে দেখেন চাহিদা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, পণ্য বা সেবা ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলা হয়। ঠিক আছে, এখন আমার মোবাইল ফোনটা কী ছিল? আমার অভাব ছিল। ঠিক আছে, এখন আমার একটা চাহিদা হচ্ছে কি, আমার একটা বাইক। ঠিক আছে, আমার একটা যখনই আমার ফোনটা আসছে তখন আমার দরকার একটা বাইক। এখন যদি এই বাইকটা আমার কি হচ্ছে, এটা আমার একটা চাহিদা, এটা কিন্তু আমার অভাব না, এটা আমার চাহিদা। আমার অভাবটা ছিল কি? মোবাইল ফোন। তাহলে আমার চাহিদাটা কি হচ্ছে? বাইক। দেখেন এরপরে আমরা যাই, তাহলে আমাদের প্রথমে আমরা দেখছি কি? বিপণন কি, ক্রেতা ভ্যালু কি, এরপরে হচ্ছে প্রয়োজন কি, অভাব কি এবং চাহিদা কি। এই যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন এর বাইরে দিয়ে আপনাদের ক দাগের প্রশ্ন আসবে না প্রথম অধ্যায় দিয়ে। ঠিক আছে, এই 5টাই আপনারা একটু ভালোভাবে পড়েন। এরপরে আসি, দেখেন প্রথম অধ্যায়ের যে খ দাগের যে সাজেশন, এটা কোন দাগের সাজেশন? খ দাগের যে সাজেশন, টপ যে সাজেশনগুলো, দেখেন কি বলা আছে। ক্রেতা ভ্যালু বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। বিপণন কর্মসংস্থান সৃষ্টি করে, এইটাও ব্যাখ্যা করো। বিপণন কি সৃষ্টি করে? কর্মসংস্থান সৃষ্টি করে। এরপরে সকল ক্রেতাই ভোক্তা নয়, ব্যাখ্যা করো। কিভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা হয়, ব্যাখ্যা করো। ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায়, এটাও ব্যাখ্যা করো। বিপণন কিভাবে ভোক্তার সন্তুষ্টি বিধান করে, ব্যাখ্যা করো। এখানে আছে কয়টা প্রশ্ন? 1 2 3 4 5 6টা। এই 6টা প্রশ্নই আপনাদের কি, এর দিয়ে আপনাদের খ দাগের প্রশ্ন হবে। এই জায়গা দিয়ে আপনারা প্রশ্ন পাবেন কয়টা? 2টা। কয়টা পাবেন? 2টা। তো এই 6টার থেকে আপনারা পাবেন, কমন পাচ্ছেন কয়টা? 2টা। ঠিক আছে, এটা আপনাদের সকল বোর্ডের জন্যই। তাহলে আমরা প্রথমে ক্রেতা ভ্যালু বলতে কি বোঝায়, এই যে 6টা অনুধাবনমূলক প্রশ্ন, এই 6টাই পড়লে এর বাইরে দিয়ে আপনাদের কিছুই আসবে না। এরপরে দেখি, এটা হচ্ছে আপনাদের গ এবং ঘ পার্টের যে সাজেশন। ঠিক আছে, এই দুইটা যে একটা বলা আছে কি বিপণন ব্যবস্থাপনার মতামত, আরেকটা বলা আছে বিপণনের ক্রমবিকাশ। ঠিক আছে, এই দুই জায়গায় দিয়ে আপনাদের গ দাগের মানে গ পার্টের অথবা গ এবং ঘ দাগের প্রশ্ন হবে এই দুই জায়গা দিয়ে। ঠিক আছে, এই জায়গা দিয়ে আপনারা একটা প্রশ্ন পাবেন, একটা প্রশ্ন 100% এই জায়গা দিয়ে কমন পাবেন। আরেকটা পাবেন কি বিপণনের ক্রমবিকাশ দিয়ে একটা প্রশ্ন আপনারা পাবেন 100% কমন। দুইটা প্রশ্ন হবে, দুইটা এই জায়গা দিয়েই হবে। তাইলে বিপণন ব্যবস্থাপনার মতামত এবং কি বিপণনের ক্রমবিকাশ, এই দুইটা দিয়ে আপনারা পাবেন হচ্ছে গ দাগ এবং ঘ দাগ। আচ্ছা, এরপরে আসি, দেখেন যে টপ এমসিকিউ, এই অধ্যায়ের টপ এমসিকিউতে আমরা আসি। এমসিকিউ, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতিকে কি বলা হয়? আমরা একটু আগেই পড়ে আসছি যে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতিকে কি বলা হয়? আমাদের প্রয়োজন বলা হয়। প্রয়োজন বলা হয়। আচ্ছা, এরপরে দেখেন আধুনিক বিপণনের জনককে? ফিলিপ কর্ডার। আধুনিক বিপণনের জনককে? ফিলিপ কর্ডার। আধুনিক বিপণনের জনককে? ফিলিপ কর্ডার। দ্য ফাদার অফ মডার্ন মার্কেটিং। তাহলে আমাদের আধুনিক বিপণনের জনককে? ফিলিপ কর্ডার। প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, দেখেন অনেক বোর্ডে আসছে। এরপরে আমরা আসি, ক্রেতা ভ্যালু কি? ঠিক আছে, আমরা একটু আগেই পড়ে আসছি ক্রেতা ভ্যালুটা কি, যে ক্রেতা থেকে আমরা যে সুবিধাটা পাবো সেইটা দ্বারা আমরা যে খরচটা থাকবে ওইটাকে আমরা ভাগ করব, যেটা বেরোবে সেটাই আমাদের কি ক্রেতা ভ্যালু। আচ্ছা দেখেন, তাইলে আমাদের দেওয়া আছে প্রাপ্ত যে সুবিধাটা ডিভাইডেড বাই কি খরচ, যে সুবিধাটা আমরা পাচ্ছি সেটা দিয়ে আমরা কি খরচটা আমরা ভাগ দিলে আমরা বেরো যাবে কি ক্রেতা ভ্যালু।
ঠিক আছে। এরপরে দেখেন ক্রেতার জন্য বিপণন কি সৃষ্টি করে, কি সৃষ্টি করে আমরা একটু আগেই পড়ে আসছি। ক্রেতার জন্য বিপণন কি সৃষ্টি করে, অবশ্যই কি ভ্যালু সৃষ্টি করে। কি সৃষ্টি করে, ভ্যালু। আচ্ছা, এরপরে আসি বাজার কি। বাজার কি, এটা কিন্তু আপনাদের ক দাগ মানে হচ্ছে যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন, ওই প্রশ্নও কিন্তু আসবে যে বাজার কি। আচ্ছা, এখানে দেখেন বাজার কি, যে জায়গায় কি ক্রেতাদের সমাগম হবে সেটাই কি আমাদের বাজার। ঠিক আছে, এটা আমরা এক কথায় মনে রাখি যে যে জায়গায় ক্রেতাদের সমাগম হবে সেটাই আমাদের কি বাজার। আচ্ছা, এখানে দেখি এই যে ক্রেতার সমষ্টি। আচ্ছা, এরপরে আসি আমরা তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী। দেখেন এই অধ্যায়ের যে টপ যে জ্ঞানমূলক প্রশ্ন সেইগুলো দেখেন। প্রথমে বলা আছে বিপণন কার্যাবলী কি, ক্রেতাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত সকল কার্যক্রমকে কি বলা হয়, বিপণন কার্যাবলী। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আপনাদের পরীক্ষায় অবশ্যই আসবে। ঠিক আছে, যে কি বিপণন কার্যাবলী কি, বিপণন কার্যাবলী কি। এরপরে দেখেন মোড়কীকরণ। মোড়কীকরণ কি, যে একটা পণ্যটাকে যে সাজসজ্জা করা লাগবে, যে প্যাকেজিং দিয়ে যে কাজটা করা হয় ওইটাকেই বলা হয় মোড়কীকরণ। এখানে বলা আছে মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন, পণ্যের গায়ের আবরণ লাগানো কাজকে মোড়কীকরণ বলা হয়। এই মোড়কীকরণ কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মোড়কীকরণ কি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আপনাদের পরীক্ষায় আসবেই। স্টার্ট দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এরপরে আছে কি বিপণনের দৃষ্টিতে ক্রয় কি অথবা ক্রয় কি। বিপণনের দৃষ্টিতে ক্রয় কি অথবা কি ক্রয় কি। দেখেন বিপণনের দৃষ্টিতে যে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর করা হয়। ঠিক আছে, তাহলে কি হবে, মালিকানা ক্রেতার নিকট কি করা হবে, হস্তান্তর করা হবে, তাকে কি বলা হবে, ক্রয়। এরপরে আসি বিক্রয় কি। দেখেন ক্রয় বিক্রয় এই দুইটা দিয়ে একটা প্রশ্ন অবশ্যই পাবেন। ঠিক আছে, হয়তো বা ক্রয় পাবেন, নাহলে বিক্রয় পাবেন, কিন্তু ক্রয় বিক্রয় অবশ্যই কি থাকবেই একটা। বিক্রয় হচ্ছে অর্থের বিনিময়ে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর করা। ঠিক আছে, একটা মূল্যের পরিবর্তে ঠিক আছে তার যে পণ্যটা সেটা কি সে মালিকানা হস্তান্তর হচ্ছে। ঠিক আছে, মানে আমার কাছে সাপোজ 100 টাকা আছে, এই 100 টাকার বিনিময়ে আমি এখানে 2 কেজি চাউল আছে, 2 কেজি চাউল আছে। এখন আমি এই টাকার বিনিময়ে এই যে দ্রব্যটা কিনতেছি কি 2 কেজি একটা চাউল, তাহলে এই চাউলের মালিকের কাছ থেকে আমি 100 টাকার বিনিময়ে ওইটার মালিক এখন আমি হয়ে যাচ্ছি। তাহলে কি বলা হচ্ছে, বিক্রয় হচ্ছে অর্থের বিনিময়ে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর করা। এরপরে দেখেন প্রমিতকরণ কি অথবা কি বিপণনের দৃষ্টিতে প্রমিতকরণ কি। তাহলে ক্রেতা পণ্যের যে বিশেষ গুণাগুণ পছন্দ বা অপছন্দ করে তার ভিত্তিতে পণ্যের মান তালিকা তৈরি করাকে কি বলা হয়, প্রমিতকরণ বলা হয়। এই প্রমিতকরণ কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রমিতকরণ অবশ্যই পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা ক দাগ অথবা এটা খ দাগেও আসতে পারে। এরপরে আসি খ দাগ প্রশ্নের সাজেশন নিয়ে। দেখেন উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। ঠিক আছে, উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে বলা আছে বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। অবশ্যই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়, এটা আপনারা ব্যাখ্যা করবেন কিভাবে হয়, মালিকানা হস্তান্তরের মাধ্যমেই হয়। এরপরে বিক্রয়কে বিপণনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলা হয়। অবশ্যই বিক্রয়কে বিপণনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করা হবে, কারণ কি আমাদের সব কিছুর মূলেই কি বিক্রয় করা না। যখনই আমি পণ্যটা বিক্রয় করব তখনই আমার কাছে কি আসবে, মুনাফা আসবে, মানে আমার কাছে কি লাভ আসবে। সেই জন্যই বলা হয়েছে যে বিক্রয়কে বিপণনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলা হয়।
এরপরে দেখেন গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? অবশ্যই কি সময়গত উপযোগ সৃষ্টি করে। তাইলে এরপরে বলা হচ্ছে প্রমিতকরণ বলতে কি বোঝায়, একটু আগেই বলছি, প্রমিতকরণ, পর্যায়িতকরণ এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এর বাইরে দিয়ে আপনাদের প্রশ্ন হবে না, ঠিক আছে? যেমন ফার্স্ট পার্টে আপনারা যেমন কমন পাইছেন সেম অমনই কমন পাবেন। তাইলে 2, 4, 5 এই 5টা থেকে আপনারা 2টা প্রশ্ন অবশ্যই কমন পাবেন, আর এই অধ্যায় থেকেও আপনাদের কি 2টা প্রশ্ন হবে। আচ্ছা, এরপরে দেখি এই অধ্যায় দিয়ে আপনাদের গ এবং ঘ পার্টে কোন জায়গা দিয়ে প্রশ্ন হবে আর কেমন প্রশ্ন হবে। উপযোগের প্রকারভেদ দিয়ে আপনাদের একটা প্রশ্ন থাকবেই, একটা প্রশ্ন কি মাস্ট থাকবে। এরপরে বলা আছে পরিবহন, গুদামজাতকরণ অথবা কি পর্যায়িতকরণ, কি বলা আছে পর্যায়িতকরণ। আচ্ছা, প্রমিতকরণ অথবা বাজার বিভক্তিকরণ, এইগুলো কেমন প্রশ্ন আসবে? প্রশ্নের উদ্দীপকে কিছু একটা দিয়ে বলা থাকবে যে সাপোজ ধরেন পরিবহন নিয়ে বলা থাকতেছে যে খুলনা থেকে ঢাকায় 100 কেজি মাছ পাঠানো হয়েছে। এখন এইটা সঠিক সময়ে পাঠানোর জন্য কি পরিবহন খরচের জন্য, সঠিক সময়ে পাঠানোর জন্য, পরিবহনটা সচল রাখার জন্য একটা উন্নত মানের গাড়ি প্রদান করা হয়েছে। এখন কি যখনই পরিবহন আসতেছে তখন কি এটা একটা স্থানগত বাধা দূর করতেছে। যেমন আমরা খুলনা থেকে নিয়ে যাচ্ছি পণ্য কোথায়, মাছটা নিয়ে যাচ্ছি ঢাকাতে, তাইলে পরিবহন আমাদের কি উপযোগ সৃষ্টি করে? স্থানগত উপযোগ সৃষ্টি করে। তারপরে গুদামজাতকরণ কি গত উপযোগ সৃষ্টি করে? সময়গত উপযোগ সৃষ্টি করে। এরপরে কি পর্যায়িতকরণ আছে, তারপরে কি প্রমিতকরণ আছে, তারপরে বাজার বিভক্তিকরণ আছে। এই যে সবগুলো নিয়ে আপনাদের কি একটা প্রশ্ন হবে, আর এই উপযোগের প্রকারভেদ দিয়ে একটা প্রশ্ন পাবেন। তাহলে এখান থেকে কয়টা প্রশ্ন পাবেন আপনারা? 2টা। অনেক সহজ একটা অধ্যায়, এই অধ্যায়টা একটু ভালোভাবে পড়েন, 2টা প্রশ্নের উত্তর ইজিলি দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়ের এমসিকিউতে আমরা যাই। দেখেন প্রথমে বলা আছে কি আধুনিক বিপণনের জনককে। আধুনিক বিপণনের জনককে ফিলিপ কর্টার। আধুনিক বিপণনের জনককে ফিলিপ কর্টার। এটা ভুল করে মনে হয় ওই পাশে চলে গেছে, আপনারা একটু দেখে নিন। আচ্ছা, বিপণন কার্যাবলীর উদ্দেশ্য হলো, দেখেন বিপণন যে কার্যাবলীগুলো আছে তার যে উদ্দেশ্যটা কি? ভোক্তাদের তুষ্ট করা। অবশ্যই যে আমাদের ভোক্তা, যে আমাদের পণ্যটা ক্রয় করবে, যে পণ্যটা ভোগ করবে, সে কি তাকে আমার তুষ্ট করাই লাগবে, তাই তো? এই জন্য প্রথমটা সঠিক। এরপরে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি করা। যখনই আমরা পণ্যটা উৎপাদন করব অবশ্যই আমাদের মূল লক্ষ্য থাকবে কি আমাদের বিক্রয়টা বৃদ্ধি করা লাগবে এবং কি মুনাফাটা লাভ করা লাগবে। এজন্য বিক্রয় মুনাফা বৃদ্ধি করা। এরপরে কি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা। অবশ্যই যদি আমাদের পণ্যটার যদি বিক্রয় বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানটাও কি আমাদের বড় হবে। সেহেতু বড় হওয়ার সাথে সাথে কি সেখানে কর্মস্থানের সুযোগটাও কি বৃদ্ধি পাবে। সেহেতু উত্তর সবগুলোই 1, 2 ও 3। আচ্ছা, এরপরে দেখেন অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তরকে কি বলা হয়? আমরা একটু আগেই পড়ে আসছি যে বিক্রয় কাকে বলে, যে অর্থের বিনিময়ে মালিকানা হস্তান্তর করাকে কি বলা হয়? বিক্রয় বলা হয়। আমরা একটু আগেই পড়ে আসছি। তাহলে এখানে আছে কি বিক্রয়, তাহলে আমাদের সঠিক উত্তর বিক্রয়। আচ্ছা, এরপরে দেখেন নিচের কোনটি সত্যগত উপযোগ সৃষ্টি করে? নিচের কোনটি সত্যগত উপযোগ সৃষ্টি করে? পরিবহন আমাদের কি গত উপযোগ সৃষ্টি করে? এটা আগে জানি। পরিবহন আমাদের অবশ্যই স্থানগত উপযোগ সৃষ্টি করে। স্থানগত উপযোগ সৃষ্টি করে। এরপরে আসি গুদামজাতকরণ আমাদের কি সময়গত উপযোগ সৃষ্টি করে। এরপরে আসি উৎপাদন আমাদের কি গত উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ।
আচ্ছা, এবার আসি বিক্রয়। বিক্রয় আমাদের কি সত্যগত, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় আমাদের কি সত্যগত উপযোগ সৃষ্টি করে। সত্যগত উপযোগ সৃষ্টি করে, তাহলে আমাদের সঠিক উত্তর বিক্রয়। আচ্ছা, এরপরে আসি গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, মাত্রই পড়ে আসলাম। কি কত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ আমাদের? দেখি আপনারাই উত্তর দেন। গুদামজাতকরণ আমাদের সময়গত উপযোগ সৃষ্টি করে। আচ্ছা, এরপরে আসি গুদামজাতকরণের ফলে দেখেন কি কি হয়, সঠিকগুলো আগে দেখি। প্রথমে বলা আছে সময়গত প্রতিবন্ধকতা দূর করে। অবশ্যই গুদামজাতকরণ আমাদের সত্যগত উপযোগ সৃষ্টি করে, সেহেতু কি আমাদের সত্যগত যে প্রতিবন্ধকতা থাকবে ওইটা আমাদের কি দূর করবে, তাহলে প্রথমটা আমাদের সঠিক। এরপরে কি পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকবে। ঠিক আছে, যখনই আমরা পণ্যটাকে একটা জায়গায় গুদামজাতকরণ করে রাখবো, তার কি পণ্যের যে মানটা থাকবে সেটা কি থাকবে, অক্ষুণ্ণ থাকবে, তার মানে কি মানটা নষ্ট হবে না। এরপরে মালিকের ঝুঁকি কমানো যায়। ঠিক আছে, এখন আমরা গুদামজাতকরণ কেন করি? পণ্যের ঝুঁকিটা কমানোর জন্যই করি। কারণ দেখা যাচ্ছে কি আমার কাছে আছে 10 টন আলু, এখন এই 10 টন আলু যদি আমি কালকে বিক্রয় করি, তাহলে আমি মার্কেটে কি ভালো ভ্যালু পাবো না। ঠিক আছে, একটা ভালো দামে আমি বিক্রয় করতে পারবো না। কিন্তু ওই পণ্যটা যদি আমি 10 দিন পরে বিক্রয় করি, তাহলে আমি কি আমার মোটামুটি একটা লাভে আমি পণ্যটা বিক্রয় করতে পারবো। সেহেতু বলা হচ্ছে কি মালিকের ঝুঁকি কমানো যায়। এখানে যখনই সে 10 দিন পরে বিক্রি করতেছে, তখন কি তার একটা ঝুঁকির কমে যাচ্ছে, তার ব্যবসায়ের যে লাভের পরিমাণের যে ঝুঁকিটা, ওই ঝুঁকিটা কমে আসতেছে। এই জন্যই বলা আছে মালিকের ঝুঁকি কমানো। সেহেতু উত্তর সবগুলোই। আচ্ছা, এরপরে আমরা আসি চতুর্থ অধ্যায়, বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। দেখেন বাজার কি অথবা বিপণনের দৃষ্টিতে বাজার কি? কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে কি বলা হয়, বাজার। ঠিক আছে, কোনো পণ্য বা সেবার বর্তমান অথবা কি সম্ভাব্য মানে কি ভবিষ্যৎ, যে ক্রেতার যে সমষ্টি হবে সেটাই কি বাজার। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বাজার কি, বাজার কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে। এরপরে দেখেন ভোক্তা বাজার কি? চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তাদের সমন্বয়ে গঠিত বাজারকে কি বলা হয়, ভোক্তা বাজার। এরপরে বলা আছে সরকারি বাজার কি? যে বাজারে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা সরকার বা সরকারের মালিকানাধীন বিভিন্ন সংস্থা বা দপ্তর থাকে, তাকেই কি বলা হয়, সরকারি বাজার বলা হয়। তাহলে সরকারি বাজারের সাথে অবশ্যই সরকার কি থাকবে, যুক্ত থাকবে, তাহলে সেইটা কি বাজার হবে, আমাদের সরকারি বাজার। এরপরে দেখেন পুনর্বিক্রেতা বাজার। পুনর্বিক্রেতা আমরা পুনর্রপ্তানি নামে শুনছি, পুনর্বিক্রেতা নামে শুনতেছি। পুনর্রপ্তানিটা কি? এক দেশ থেকে পণ্যদ্রব্য এই দেশে ক্রয় করে নিয়ে আসে, ওইটা আরেক দেশে বিক্রয় করাকে কি বলা হয়, পুনর্রপ্তানি। আর এই পুনর্বিক্রেতাও তো ঠিক সেমই, আমরা একটা পণ্য ক্রয় করে নিয়ে এসে ওই পণ্যটা আবার বিক্রি করতেছি, এইটাকে বলা হয় কি পুনর্বিক্রয়। দেখেন পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে তাদেরকে পুনর্বিক্রেতার বাজার বলে। ঠিক আছে, যে ব্যক্তি পুনরায় পণ্যটা আবার বিক্রয় করবে সেই আশায় পণ্যটা ক্রয় করে, তাকেই কি বলা হয়, পুনর্বিক্রেতার বাজার। এরপরে বলা আছে বাজার বিভক্তিকরণ কি? দেখেন একটি সমগ্র বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ছোট ছোট উপবিভাগে ভাগ করার প্রক্রিয়াকে কি বলা হয়, বাজার বিভক্তিকরণ। টোটাল একটা বড় বাজার থাকবে, সেটাকে কি একটা ভাগে ভাগ করে দেওয়াকে বলা হয় বাজার বিভক্তিকরণ। ঠিক আছে, বিভক্তিকরণ থাকা মানে আমরা বুঝি কি এটা ভাগ করা। ঠিক আছে, তাহলে ওইগুলোই ছিল আমাদের কি
ক দাগের যে টপ সাজেশনগুলো, এর বাইরে দিয়ে আপনারা প্রশ্ন পাবেন না, এই প্রশ্নে থাকবে, এইগুলোই পড়ে যান, এই কমন পাবেন, ঠিক আছে। এরপরে বলা আছে, এরপরে আমাদের দেখেন খ দাগের যে সাজেশনটা, ভোক্তা বাজার বলতে কি বোঝায়, ভোক্তা বাজার বলতে কি বোঝায়। এরপরে বলা আছে ভোক্তা বাজার সদস্য ব্যাপক অথবা ভোক্তা বাজারের সদস্য সংখ্যা বেশি। ব্যাপকও যে জিনিস, বেশিও সে জিনিস। অবশ্যই ভোক্তা বাজারের সদস্য সংখ্যা বেশি, কারণ কি, যে ভোক্তা বাজার, যে বাজার থেকে ভোক্তারা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে, ঠিক আছে, যে জায়গায় থেকে পণ্য দ্রব্য কিনে নিয়ে আসে ভোক্তা, সাপোজ আমি একজন ভোক্তা, আমি যে জায়গা দিয়ে যে জায়গা দিয়ে আমরা কি পণ্য কিনি, এখন পণ্যটা আমরা যখন কিনি তখন দেখবেন ওই জায়গায় কি এক দুইজন পণ্য কেউ কেনে না, কিন্তু যারা ওই জায়গায় বিক্রয় করে বিক্রেতার সংখ্যা কম কিন্তু ক্রেতার সংখ্যা কি বেশি। এই জন্যই বলা আছে কি ভোক্তা বাজারের সদস্য ব্যাপক। এরপরে দেখেন বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়। বাজার বিভক্তিকরণ মানে বাজার ভাগ করা বলতে কি বোঝায়। এরপরে বাজার বিভক্তিকরণ কেন করা হয়, সেম প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপরে বাজার ভোক্তায় বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দু ব্যাখ্যা করো। এরপরে বলা আছে বিপণন মিশ্রণ হলো 4P এর সংমিশ্রণ, এটা ব্যাখ্যা করো। তাহলে আপনাদের খ দাগে আছে এই কয়টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের বাইরে দিয়ে আপনাদের আর কিছু আসবে না। যদি আপনারা এই 5টা প্রশ্ন ঠিকভাবে স্টাডি করেন তো কি এই চতুর্থ অধ্যায় আপনাদের জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা আসি, দেখি এই অধ্যায়ের গ এবং ঘ দাগের যে সাজেশনটা, এটা একটু লক্ষ্য করি। বাজারের যে শ্রেণী বিভাগ, এই বাজারের শ্রেণী বিভাগ দিয়ে আপনাদের একটা প্রশ্ন আসবে, এবং কি বাজার বিভক্তিকরণ, ঠিক আছে, বাজার বিভক্তিকরণ দিয়ে আপনারা একটা প্রশ্ন পাবেন। এই ভোক্তা বাজার আর শিল্প বাজার, এইটার মিশ্রণে আপনারা একটা প্রশ্ন পাবেন, ঠিক আছে। তাহলে বাজার শ্রেণী বিভাগ দিয়ে আপনারা একটা প্রশ্ন পাচ্ছেন শিওর 100%। আর এবং বাজার বিভক্তিকরণ অথবা ভোক্তা বাজার অথবা শিল্প বাজার, এই দুইটা দিয়ে আপনারা একটা প্রশ্ন পাচ্ছেন। তাহলে এই অধ্যায় থেকে কয়টা পাবেন, 2টা। এরপরে আসি এই অধ্যায়ের যে টপ MCQগুলো দেখি। প্রথমে কি বলা আছে, উৎপাদকদের নিয়ে কোন বাজার গঠিত করা হয়। উৎপাদক, আগে প্রথমে প্রশ্নটা ভালোভাবে দেখবেন। এ জায়গায় কি বলা আছে, উৎপাদক, যিনি পণ্যটা উৎপাদন করেন তাকে কি উৎপাদক বলা হয়। এখন কি উৎপাদক নিয়ে কোন বাজার গঠিত হয়, প্রথমে বলা আছে কি ভোক্তা, এরপরে শিল্প, এরপরে পুনর্বিক্রেতা, এরপরে আন্তর্জাতিক। আচ্ছা, প্রথমে ভোক্তা বাজারটা দেখি। ভোক্তা বাজার কি, আমরা যে একজন ভোক্তা যে বাজার দিয়ে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করে তাকে ভোক্তা বাজার বলা হয়। এরপরে শিল্প বাজার, শিল্প বাজারটা একটু পরে আসি। এরপরে দেখি পুনর্বিক্রেতার বাজার। দেখেন পুনর্বিক্রেতার বাজার একটু আগেই আমরা পড়ে আসছি, কি যে পণ্যটা আমরা পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে যে পণ্যটা আমরা ক্রয় করি সেটাকে বলা হয় কি পুনর্বিক্রেতার বাজার। এরপরে আন্তর্জাতিক বাজার, যে বাজারটা কি আমার নিজের দেশ থেকে অন্য দেশের সাথে যে বাজারটা সংগঠিত হয় সেটাকে বলা হয় কি আন্তর্জাতিক বাজার। তাহলে এখানে বলা আছে উৎপাদকের বাজার, উৎপাদক বাজার, তাহলে কোনটার ভিতরে, ভোক্তা বাজার হচ্ছে না, পুনর্বিক্রেতার বাজারও কি হচ্ছে না, আন্তর্জাতিক বাজারও হচ্ছে না। তাহলে আমাদের উত্তর কি শিল্প বাজার। তাইলে উৎপাদকের সাথে কিসের সম্পর্ক, শিল্প বাজারের সম্পর্ক। আরও একটা প্রশ্ন যে শিল্প বাজার, এখানে বলা আছে উৎপাদকের নিয়ে কোন বাজার গঠিত, শিল্প বাজার। এখানে আরও একটা বলা থাকতে পারে যে উদ্যোক্তাগণ কোন বাজারের অংশ, এটাও কি শিল্প বাজার, ঠিক আছে। উদ্যোক্তাগণ এবং কি উৎপাদক, এই দুইটাই কোন বাজার হবে, শিল্প বাজার। আচ্ছা, এরপরে আসি কোন বাজারের ক্রেতা সংখ্যা বেশি। কোন বাজারের ক্রেতা সংখ্যা বেশি, যেটা শিল্প বাজার। শিল্প বাজারে কি হয়, শিল্প বাজারে দেখা যাচ্ছে যারা উৎপাদক এবং কি যারা হচ্ছে উদ্যোক্তা, এরাই শিল্প বাজারের অন্তর্ভুক্ত। এরপরে ভোক্তা বাজার, ভোক্তা বাজার দেখবেন যখন ভোক্তা বাজার আপনি যে জায়গা দিয়ে পণ্যদ্রব্য ক্রয় করেন, ঠিক আছে, সেই জায়গা দিয়ে আপনি যখন পণ্যদ্রব্য ক্রয় করবেন দেখবেন যারা পণ্য বিক্রি করতেছে তাদের সংখ্যা কিন্তু কম, যারা ক্রয় করতেছে তাদের সংখ্যা কি বেশি। তাইলে কি আমাদের বলা আছে কি কোন বাজারে ক্রেতা সংখ্যা বেশি, তাহলে ভোক্তা বাজারে আমাদের কি ক্রেতা সংখ্যা বেশি। সঠিক উত্তর ভোক্তা বাজার।
আচ্ছা, এরপরে আসি শিল্প বাজারের সদস্য কারা। শিল্প বাজারের সদস্য কারা, অপশানগুলো পড়ি। বলা আছে ভোক্তা, খুচরা বিক্রেতা, উদ্যোক্তা, পাইকারি বিক্রেতা। একটু আগেই বলে আসছি যে একজন উৎপাদক আর কি যে উদ্যোক্তা তিনি শিল্প বাজারের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাহলে এই জায়গায় প্রশ্নে বলা আছে কি শিল্প বাজারের সদস্য কারা, অবশ্যই কে উদ্যোক্তা। আচ্ছা, এরপরে দেখেন কোন বাজার নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে, একটা যে বাজারটা নির্দিষ্ট একটা স্থান থাকবে ওই স্থানেই কি অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তার বাইরে দিয়ে আর কোথাও অনুষ্ঠিত হবে না। এখন আমরা যে ভোক্তারা যে বাজারে যায় সে বাজারটা দেখা যাচ্ছে কি আজকে এই জায়গায় অনুষ্ঠিত হলো, কালকে ওই জায়গায় অনুষ্ঠিত হবে, এমন কিন্তু নোটিশ থাকে, এমন বাজারও থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে আছে ভোক্তা বাজার, এটা না। এরপরে শিল্প বাজার, দেখেন যেটা শিল্প বাজার, শিল্প বাজারের অন্তর্ভুক্ত কারা সদস্য। প্রথমে আছে আমরা জানলাম কি যে উদ্যোক্তা তিনি এবং কি উৎপাদক, এরা দুইজন কি শিল্প বাজারের অন্তর্ভুক্ত। তার মানে এরা দুইজন কিন্তু আর এরা দুইজন ডাইরেক্ট কোথার থেকে আমরা হচ্ছে এই যে বাজারের সাথে অন্তর্ভুক্ত হবে, এরা হবে সবসময় শিল্প বাজারের সাথে। কিন্তু এটা একটা নির্দিষ্ট করা থাকবে যে এই জায়গা দিয়ে এই বাজারটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এটা কখনোই পরিবর্তন হবে না যে আজকে এই জায়গায় হচ্ছে কালকে ওই জায়গায় হবে, এরকম এর কোনো নাই। কিন্তু শিল্প বাজার এক জায়গায় স্টিল থাকবে। সঠিক উত্তর কি শিল্প বাজার। এরপরে দেখেন বিপণন মিশ্রণের উপাদান কয়টি? চারটি। কয়টি? চারটি। আচ্ছা, বিপণন মিশ্রণকে উপাদান কয়টি? চারটি। বিপণন মিশ্রণ মানে কি এর ইংরেজি একটা রূপ আছে যে মার্কেটিং মিক্স। এই মার্কেটিং মিক্সকে আবার 4P বলা হয়। কি বলা হয়? 4P। দেখেন বিপণন মিশ্রণ এটাকে কি বলা হয়? মার্কেটিং মিক্স। এটাকে আবার বলা হয় সংক্ষেপে কি 4P। আচ্ছা দেখি, প্রথমটা কি প্রাইস, প্লেস, প্রোডাক্ট, প্রমোশন। আচ্ছা, তাহলে প্রাইস দাম, প্লেস স্থান, প্রোডাক্ট পণ্য, প্রমোশন বিজ্ঞাপন। তাইলে বিপণন মিশ্রণের যে উপাদান কয়টি? চারটি। চারটিকে আমরা সংক্ষেপে কি বলা হয়? 4P। ঠিক আছে, দেখেন প্রথমটাকে প্রাইস, প্লেস, প্রোডাক্ট এবং কি প্রমোশন। এই যে দাম, স্থান, পণ্য, বিজ্ঞাপন এই হচ্ছে কি এই চারটি। আচ্ছা, এরপরের অধ্যায়ে আসি, পঞ্চম অধ্যায়, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। দেখেন প্রথমে পণ্য কি দেখি, যা ভোক্তাদের মনোযোগ আকর্ষণ, গ্রহণ, ব্যবহার বা ভোক্তার জন্য উপস্থিত হয় এবং যা তাদের প্রয়োজন এবং অভাবের সন্তুষ্টি বিধান করতে পারে তাকে কি বলা হয়? পণ্য বলা হয়। তাকে কি বলা হয়? পণ্য বলা হয়। আচ্ছা, এরপরে বলা আছে লোভনীয় পণ্য কি? লোভনীয় পণ্য এক কথায় আমাদের যে পণ্যটা দেখলে লোভ হয় সেটাই আমাদের কি লোভনীয় পণ্য। কেমন দেখেন সংজ্ঞাটায় আসি। লোভনীয় পণ্য হচ্ছে ওই সব পণ্য যেসব পণ্যে ক্রয়ের জন্য ভোক্তার বিশেষ কোনো পরিকল্পনা বা অনুসন্ধান থাকে না। আচ্ছা দেখেন, যখন যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ একটা খাবারের জিনিসের প্রতি আমাদের লোভ হলো, ঠিক আছে, দেখার সাথে সাথে, কিন্তু ওইটাকে আমাদের আগে পরিকল্পনা করা ছিল যে ওই জিনিসটা আমার দেখার সাথে আমার এরকম হইতে পারে, এমন কিছু থাকবে না। ঠিক আছে, যেটা দেখার সাথে সাথেই কি আমাদের লোভ হবে, সেটা হচ্ছে আমাদের লোভনীয় পণ্য, যা দেখবার মাত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মানে কি ওই লোভনীয় পণ্যটা আমি দেখার সাথে সাথে কি আমার ক্রয় করার ইচ্ছা জাগবে। যেমন বলা আছে কি চকলেট, আইসক্রিম ইত্যাদি কি লোভনীয় পণ্য।
এরপরে দেখেন জরুরি পণ্য, সম্পূর্ণ পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করে ডিজাইন করাকে কি বলা হয়, সরি এটা একটু ভুল আছে, আচ্ছা দেখেন জরুরি পণ্যটা কি আমরা জানি, এটা একটু ভুল আছে, এর উত্তর এটা না, আমি বলি জরুরি পণ্যটা কি, যে পণ্য আমরা দেখেন আমাদের বিশেষ মুহূর্তে দরকার হচ্ছে যে পণ্যটা জরুরি পণ্য, যেমন আপনাদের কি ঔষধ একটা কি জরুরি পণ্য, যেটা আমাদের ঔষধটা আমাদের কখন দরকার হয়, যখন একজন রুগী যখন অসুস্থ হয়ে পড়ে তখন কি তার সেই মুহূর্তে তার প্রয়োজনটা কি হচ্ছে একটা জরুরি, সেটা তার জরুরি হিসাবে পণ্যটা তার লাগতেছে, এখন ওইটা কি তার দরকার, এই জন্য বলা আছে কি এটা জরুরি পণ্য। ঠিক আছে, এরপরে দেখেন দেওয়া আছে কি অযাচিত পণ্য, যে পণ্যটা আমরা কি সচরাচর ক্রয় বিক্রয় করতে পারি না। ঠিক আছে, সেটাকে কি বলা হয় অযাচিত পণ্য। তাহলে সংজ্ঞাটা কি বলা আছে দেখেন, যেসব পণ্য সম্পর্কে ক্রেতারা জানে না, ঠিক আছে, বা জানলেও ক্রয় করার ইচ্ছা প্রকাশ করে না, ঠিক আছে, অথবা যে পণ্যটা সচরাচর ক্রয় করা যায় না, একই কথা। ঠিক আছে, তাহলে মানে যে পণ্যটা সম্পর্কে ভোক্তা অথবা ক্রেতারা ওই পণ্যটা সম্পর্কে অবগত না এবং কি ওইটা জানলেও সেটা ক্রয় করার ইচ্ছা অতটাও থাকে না, তাকে কি বলা হয় অযাচিত পণ্য। এরপরে দেখেন ভোগ্য পণ্য কি, চূড়ান্ত ভোগ ব্যবহার করার উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় তাকে কি বলা হয় ভোগ্য পণ্য। তার মানে কি চূড়ান্ত ভোগ করার উদ্দেশ্যে যে পণ্যটা ক্রয় করা হয় তাকে কি বলা হয় ভোগ্য পণ্য। এই ভোগ্য পণ্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু আসবেই পরীক্ষায়। ঠিক আছে, এই যে জরুরি পণ্য, অযাচিত পণ্য কি, তারপরে আছে ভোগ্য পণ্য কি, এর বাইরে দিয়ে আপনাদের কদাকে প্রশ্ন আসার কিছু নাই। ঠিক আছে, তো এই পরীক্ষায় আসবে, এই একটু ভালো করে রিভিশন দেন। আচ্ছা, এর পরের প্রশ্নে যাই, দেখি শিল্প পণ্য কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শিল্প পণ্য কি, পরীক্ষায় এসে বসে রয়েছে এটা, যে শিল্প পণ্য কি। আচ্ছা দেখি, যেসব পণ্য উৎপাদন, পুনঃপ্রক্রিয়াজাতকরণ বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয় সেসব পণ্যকে কি বলা হয় শিল্প পণ্য। সেসব পণ্যকে কি বলা হয় শিল্প পণ্য বলা হয়। আচ্ছা, এরপরে দেখি পণ্যের জীবনচক্র কি। ঠিক আছে, পণ্যের জীবনচক্র কি, একটি পণ্য বাজারে আসা থেকে শুরু করে বাজার থেকে চলে যাওয়া পর্যন্ত যে স্তরগুলো থাকে। ঠিক আছে, একটা পণ্য যখন বাজারে প্রবেশ করবে এবং ওই পণ্যটা বাজার থেকে যতদিন না পর্যন্ত যাবে তার যে একটা পণ্যের যে একটা স্তর থাকে সেটাকেই কি বলা হয় পণ্যের জীবন চক্র। আচ্ছা, এই অধ্যায়ের আমরা অনুধাবনমূলক প্রশ্নটা দেখি। সুবিধা পণ্য নিয়মিত ক্রয় করা হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, সুবিধা পণ্য কি, সুবিধাজনক জায়গা থেকে যে পণ্যটা ক্রয় করা হয় তাকে সুবিধাজনক পণ্য বলা হয়। এরপরে দেখি উদাহরণসহ লোভনীয় পণ্যর ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, যে লোভনীয় পণ্যটা কি এটা আমরা উদাহরণসহ ব্যাখ্যা করব। এরপরে বলা আছে কি ফ্যাশন পণ্য বলতে কি বোঝায়। তারপরে বলা আছে ভোগ্য পণ্যের মূলকীকরণ কেন প্রয়োজন। এরপরে বলা আছে পণ্যের জীবনচক্র বলতে কি বোঝায়। তারপরে দেখেন মার্ক অফ পদ্ধতিতে মূল্য নির্ধারণ বলতে কি বোঝায়। এরপরে বলা আছে কি বিক্রেতার সেবা বলতে কি বোঝো। এই যে আপনাদের খদাগের যে সাজেশনটা রেডি করা, এর বাইরে দিয়ে আপনাদের খদাগের প্রশ্ন কিছুই আসবে না। ঠিক আছে, এই আপনাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো মন দিয়ে এইগুলো একটু ভালোভাবে পড়ে যান, বিশ্বাস রাখেন এই পরীক্ষায় আসতেছে আপনাদের। আচ্ছা, এরপরে দেখি গ এবং ঘ দাগের প্রশ্নে কোথা দিয়ে আসতে পারে। পণ্যের শ্রেণী বিভাগ, পণ্যের শ্রেণী বিভাগ দিয়ে একটা প্রশ্ন পাবেনই। ঠিক আছে, বলা থাকতে পারে এটা কোন পণ্যের, এটা কোন শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত, এরকম দিয়ে আপনাদের একটা প্রশ্ন এই জায়গায় থাকবে। আরেকটা কোথায় থাকবে জীবনচক্র, জীবনচক্র দিয়ে প্রশ্ন মিস হওয়ার কোনো প্রশ্নই আসবে না। ঠিক আছে, এই জীবনচক্র আপনাদের আসবেই। আর জীবনচক্রের ভিতরে সবথেকে ইম্পর্ট্যান্ট পড়ে যাবেন কোনটা পূর্ণতা স্তর। পূর্ণতা স্তর, এই পূর্ণতা স্তর দিয়ে প্রশ্ন আসবে আসবে আসবে, কোনো মিস নেই। ঠিক আছে, এরপরে এমসিকিউ দেখি।
বাজারে নতুন কফি আচ্ছা বাজারে নতুন কফি প্রচলন করে ব্যক্তির বিক্রয় কার উপকার হয়। আচ্ছা আরেকবার পড়ি। বাজারে নতুন কফি প্রচলন করে ব্যক্তির বিক্রয় কার উপকার হয়। আচ্ছা আমি বাজারে যখন একটা নতুন কফি নিয়ে আসবো সেটা হচ্ছে কার জন্য নিয়ে আসতেছি আমরা, আর এটার জন্য উপকার হচ্ছে কার? অবশ্যই কে, যে ওইটা ভোগ করবে, যে ওইটা ক্রয় করবে তার হচ্ছে। তাহলে দেখেন কে আছে? ক্রেতা। তাহলে এটা উপকার হবে কার? ক্রেতার। এরপরে দেখি নিচের কোনটি ভোগ্য পণ্য। ঠিক আছে, ভোগ্য পণ্যটা কি? যে পণ্যটা ভোগ করার জন্য যে ভোক্তা সে ক্রয় করে থাকে সেটাকে কি বলা হয়? ভোগ্য পণ্য। প্রথমে অপশন বলা আছে খুচরা যন্ত্রাংশ। কি বলা আছে? খুচরা যন্ত্রাংশ। এটা তো আর ভোগ করার জন্য কেউ কেনে না। এরপর একটা আসি সাবান। ঠিক আছে, সাবান একটা ভোগ্য পণ্য। সাবান কি একটা ভোগ্য পণ্য? কাঁচামাল, এটা একটা ভোগ্য পণ্য না। এরপরে কি জেনারেটর, এটাও একটা ভোগ্য পণ্য না। তাহলে ভোগ্য পণ্যটা কি আমার? সাবান, যেটা ভোগ করার উদ্দেশ্যে একজন ভোক্তা ক্রয় করে থাকে। এরপরে আসি কোনটি লোভনীয় পণ্য। দেখেন কোনটি লোভনীয় পণ্য। এখানে বলা আছে কি? এখানে বলা আছে প্রথমে বলা আছে মোবাইল ফোন। মোবাইল ফোন কি একটা লোভনীয় পণ্য? কখনোই না, কারণ কি মোবাইল ফোন দেখে কারোর ওইভাবে লোভ হয় না। এরপরে বলা আছে দামি গাড়ি। দামি গাড়িও একটা কখনো লোভনীয় পণ্য হইতে পারে না। এরপরে আসবাবপত্র, এটাও না। এরপরে দেখেন বলা আছে আইসক্রিম। আমরা যখন লোভনীয় পণ্যের যে সংজ্ঞাটা পড়ছি ওইটাই দেখেন আমাদের যে উদাহরণটা দেওয়া ছিল, উদাহরণে ওই জায়গায় বলা ছিল কি ভোগ্য পণ্য আছে, আমাদের লোভনীয় পণ্যের যে উদাহরণটা দেওয়া ছিল ওই জায়গায় আইসক্রিম দেওয়া ছিল, চকলেট দেওয়া ছিল, এইগুলো কি আমাদের লোভনীয় পণ্য। তাহলে আমাদের সঠিক উত্তর কি? আইসক্রিম। এরপরে আসি জীবন বীমা পলিসি। এটা কোন ধরনের পণ্য? আচ্ছা প্রথম থেকে দেখি। প্রথমে বলা আছে কি সুবিধা। এটা কি আমাদের সুবিধা পণ্য? না। এটা সুবিধা পণ্য কি? যেটা সুবিধাজনক জায়গা থেকে ক্রয় করা হয়। সুবিধাজনক জায়গা থেকে ক্রয় করা হয়। আর একটা কি বলা আছে শপিং পণ্য, এটাও না। এরপরে বলা আছে দেখেন বিশিষ্ট পণ্য। বিশেষ যে পণ্যটা, ঠিক আছে, বিশেষ যে পণ্যটা অথবা বিশেষ ব্যক্তির জন্য যে পণ্যটা বানানো হয় সেটাকে কি বলা হয়? বিশিষ্ট পণ্য। তাহলে এইটাও না। এরপরে দেখেন অযাচিত পণ্য। অবশ্যই অযাচিত পণ্য, যেটা আছে কি জীবন বীমা পলিসি। এটা কোন ধরনের পণ্য? অযাচিত পণ্য। যে পণ্যটা সচরাচর ক্রয় করা হয় না অথবা যে পণ্যটা সম্পর্কে ক্রেতারা অবগত না সেটাকেই কি বলা হয়? আছে অযাচিত পণ্য। তাহলে আমাদের সঠিক উত্তর কি? অযাচিত পণ্য। আচ্ছা এরপরে দেখি জীবনচক্রের কোন স্তরে মুনাফা থাকে না। জীবনচক্রের কোন স্তরে মুনাফা থাকে না? এই যে প্রথমে আছে কি সূচনা স্তর, যেটা দিয়ে শুরু। এখন যেটা দিয়ে শুরু হবে সেটাতে তো মুনাফা অবশ্যই থাকবে। এরপরে প্রবৃদ্ধি স্তর। প্রবৃদ্ধি স্তর দেখেন একটা ধাপ থেকে আপনি আরেকটা ধাপে যাচ্ছেন, অবশ্যই আপনার মুনাফাটা কি বাড়তিছে, উঠানামা করতেছে। এরপরে বলছে পূর্ণতা, মানে সর্বোচ্চ যে স্তরটা থাকবে এই স্তরের কিন্তু আপনার সবথেকে ইম্পর্টেন্ট, এই স্তরটা সবথেকে কি দীর্ঘ সময় নিয়ে এই পূর্ণতা স্তরটা কিন্তু প্রচলিত। তাইলে আমাদের বলা আছে কি প্রশ্নে জীবনচক্রের কোন স্তরে মুনাফা থাকে না? কোন স্তরে থাকবে না? উন্নয়ন স্তরে। ঠিক আছে, সঠিক উত্তর কি? উন্নয়ন স্তর। অষ্টম অধ্যায় আসি বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। এই অধ্যায়ের যে টপ জ্ঞানমূলক প্রশ্ন এটা নিয়ে আমরা আলোচনা করি। দেখেন প্রথমে বলা আছে বিক্রয় প্রসার প্রশ্নটা আপনাদের পরীক্ষায় এই অষ্টম অধ্যায় দিয়ে যদি দুইটা প্রশ্ন আসে তো একটা প্রশ্নের ক দাগে বিক্রয় প্রসার কি এসে বসে রয়েছে। ঠিক আছে, তাহলে বিক্রয় প্রসারটা কি একটু দেখি। দেখেন বিক্রয় বৃদ্ধির জন্য কোম্পানি স্বল্প মেয়াদে যেসব পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে কি বলা হয়? বিক্রয় প্রসার বলা হয়। এরপরে দেখেন বলা আছে বিজ্ঞাপন কি? চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থের
বিনিময়ে কোনো মাধ্যম সাহায্য নৈর্ব্যক্তিক উপায়ে পণ্য সেবা ধারণা বা প্রতিষ্ঠান সম্পর্কিত কোনো তথ্য সম্ভাব্য ক্রেতার নিকট উপস্থাপন করাকে কি বলা হয়? বিজ্ঞাপন বলা হয়। এরপরে বলা আছে দেখেন পরিবহন ট্রানজিট বিজ্ঞাপন কি? ট্রানজিট পরিবহন বিজ্ঞাপন হলো বাস, ট্রেন, লঞ্চ প্রভৃতি বিজ্ঞাপনের পরিবহনের গায়ে যে লিখিত বিজ্ঞাপন লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আপনারা যখন দেখবেন যে আপনাদের যে বাসগুলো থাকে, আমরা রোডে যে বাসগুলো দেখি অথবা ট্রেনগুলো দেখি, যে লঞ্চগুলো দেখি, ওইটার গায়ে দেখবেন বিভিন্ন বিজ্ঞাপনের পোস্টার মারা থাকে, ঠিক আছে? ওইগুলোকে কি বলা হয়? পরিবহন ট্রানজিট বিজ্ঞাপন। এরপরে দেখি, এরপরে বলা হচ্ছে ট্রানজিট বিজ্ঞাপন কি? দেখেন ট্রানজিট বিজ্ঞাপন বা পরিবহন বিজ্ঞাপন হলো বাস, ট্রেন, সেম প্রশ্ন, আরও সরি একই, দুইটা একই প্রশ্নের উত্তর, দুইটাই একই, ভুল করে দুইবার দিয়ে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ইমেইল কি? এই ইমেইল দিয়ে একটা প্রশ্ন অবশ্যই হবে, ঠিক আছে? ইমেইল কি, অথবা কি আপনাদের এই যে ইমেইল, তারপরে আপনাদের যে মোবাইল ব্যাংকিং, এই সংক্রান্ত নিয়ে কিন্তু একটা প্রশ্ন আপনার অবশ্যই থাকবে অধ্যায় দিয়ে, ঠিক আছে? সেহেতু কি ইমেইলটা কি আমরা দেখি, ইমেইলের পূর্ণরূপ আমরা জানি ইলেকট্রনিক মেইল। আচ্ছা, এই জায়গায় সংজ্ঞা কি আছে? ইন্টারনেটের সাহায্যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করাকে কি বলা হয়? ইমেইল বলা হয়, ঠিক আছে? তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে তথ্য আদান প্রদান করা হবে তাকে কি বলা হবে? ইমেইল। আচ্ছা, এরপরে আসি সার্বিক মান ব্যবস্থাপনা কি? সরি এইটাও না। আচ্ছা, খদাগে আসি। দেখেন বিক্রয় প্রসার ক্রেতাদের তাৎক্ষণিক ক্রয়ে উৎসাহিত করে, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে বলা আছে বিজ্ঞাপন হলো নৈর্ব্যক্তিক উপস্থাপনা, এটাও কি? ব্যাখ্যা করো। এরপরে দেখো প্রচারেই প্রসার, ঠিক আছে? যদি প্রচারটা ঠিকঠাক থাকে তাহলে কি প্রসারটাও কি আমাদের বৃদ্ধি পাবে, এই জন্যই বলা আছে প্রচারেই প্রসার, ব্যাখ্যা করো। এরপরে দেখেন বলা আছে বিজ্ঞাপন কর্মসংস্থান সৃষ্টি করে, ব্যাখ্যা করো। অবশ্যই যদি আপনি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেন তো আপনার প্রতিষ্ঠানটা কি অনেক বড় হবে বিজ্ঞাপনে, এবং ওই প্রতিষ্ঠানে অনেক লোক কাজ করার জন্য কি উৎসাহিত হবে। এরপরে বলা আছে বিজ্ঞাপন কর্মসংস্থান সৃষ্টি করে, এটা জানলাম। এরপরে বিজ্ঞাপন হলো অর্থ প্রদত্ত নৈর্ব্যক্তিক উপস্থাপনা, এটাও ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখেন ইউজ বোর্ডে আসছে। এরপরে প্রচারের বিশ্বাসযোগ্যতা সবথেকে বেশি, ব্যাখ্যা করো। তাহলে এখানে যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের বাইরে দিয়ে আপনাদের খদাগের প্রশ্ন হবে না, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের ভালোর জন্যই বলতেছি বারবার, এই প্রশ্নগুলোই পড়বেন, এর বাইরে দিয়ে প্রশ্ন হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি এই অধ্যায়ের যে গ এবং ঘ দাগের যে প্রশ্নটা আসবে, কেমন প্রশ্ন আসবে আমরা একটু দেখি। বিক্রয় প্রসারের যে কৌশল, ওই কৌশল দিয়ে আপনাদের একটা প্রশ্ন থাকবে, এবং বিজ্ঞাপন ও প্রসারের পার্থক্য এবং বিজ্ঞাপনের মাধ্যম, এই দুইটা দিয়ে আপনাদের একটা প্রশ্ন মিলাই দেবে, ঠিক আছে? এই বিজ্ঞানের পার্থক্য দিয়ে আপনাদের গ দাগে থাকতে পারে, আর এটা দিয়ে আপনাদের কি ঘ দাগের একটা প্রশ্ন হইতে পারে, কিন্তু এটা দিয়ে আপনারা 100% শিওর একটা পাবেন। তাইলে এই অধ্যায় দিয়ে আপনারা কয়টা পাচ্ছেন? 2টা। আরও একবার বলে দিই, যাদের ফুল অধ্যায় পড়তে সমস্যা সিকিউর জন্য, তারা বাছে 3টা অধ্যায়ই পড়েন, 70 মার্কের কমন পাবেন, ঠিক আছে? 70 মার্কেরই কমন পাবেন। আর আপনাদের এমসিকিউর জন্য যদি ম্যারাথন ক্লাস লাগে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদের কমেন্ট যত বেশি হবে, আমাদের কি কাজ করার ইচ্ছাটা তত বেশি হবে, ঠিক আছে? তো আপনাদের উপরে নির্ভর করতেছে আপনাদের যে এমসিকিউ ম্যারাথন ক্লাসের, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়ের আমরা এমসিকিউতে যাই। দেখেন স্বল্পকালীন বিক্রয় প্রচেষ্টাকে কি বলা হয়? স্বল্পকালীন যে বিক্রয়ের প্রচেষ্টা থাকবে সেটাকে কি বলা হয়? বিক্রয় প্রসার। আমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেখবেন আমাদের প্রশ্নেই দেওয়া থাকে, ঠিক
ঠিক আছে। এ জায়গায় বলা আছে স্বল্পকালীন যে বিক্রয়টা, ঠিক আছে, অবশ্যই বিক্রয় যেটা থাকবে সেটা বিক্রয় প্রসারই হবে। এখানে দেখেন বিক্রয় নিয়ে আর কোনো কিছু বলা আছে নাই, সেহেতু কি বিক্রয় প্রসার। এরপরে আসি একটাও দুইবার দিয়ে দিছে। দেখেন পরে কি বলা আছে, একটি কিনলে একটি ফ্রি, এইটি কোন ধরনের, এই ধরনের স্লোগানকে কি বলে? প্রথমে বলা আছে বিজ্ঞাপন, এরপরে দেখেন বলা আছে বিক্রয় প্রসার, প্রচার এবং কি ব্যক্তির বিক্রয়। তাইলে আমাদের কি একটি কিনলে একটি ফ্রি এই স্লোগানটা অবশ্যই কি বিক্রয় প্রসারের। এটা আপনারা বইতে ভালোভাবে দেখবেন যে এটা কি দেওয়া আছে, বিক্রয় প্রসার। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। একটি কিনলে একটি ফ্রি, এটা কিন্তু অনেক প্রচলিত একটি স্লোগান, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি বিক্রয় প্রসার। এরপরে আসি বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কে গ্রহণ করে? দেখেন বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে, যখন আমার পণ্যটা উৎপাদন করব তখন যদি আমি পণ্যটা সম্পর্কে বিজ্ঞাপন দিই তখন কি ওই ব্যয়টা কার হবে? যে উৎপাদন করতেছে, মানে যে উৎপাদক, তারই তো খরচটা হচ্ছে। কিন্তু এখানে প্রশ্নে বলা আছে কি বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কে বহন করবে? যখন বিজ্ঞাপন ব্যয়টা চূড়ান্ত হয়ে যাবে, মানে বিজ্ঞাপন ব্যয়টা সে ভোক্তা যখন ক্রয় করতেছে তখন কি সে পুরো পণ্যটাই ক্রয় করে নিয়ে যাচ্ছে। সাপোজ একটা পণ্যের দাম, দেখেন একটা পণ্যের দাম 10 টাকা, ঠিক আছে, একটা পণ্যের দাম 10 টাকা। এই 10 টাকা দিয়ে ভোক্তা কি এই 10 টাকা দিয়ে পণ্যটাকে ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে। তাইলে কি এই যে 10 টাকার ভিতরেই কিন্তু ওই যে বিজ্ঞাপনের যে খরচটা ছিল ওইটা কিন্তু এই 10 টাকার ভিতরেই কি যুক্ত করা। সেহেতু কি ওই বিজ্ঞাপনের যে ব্যয়টা ওইটা কে বহন করতেছে ওই সময়? অবশ্যই ভোক্তা। তাহলে আমাদের সঠিক উত্তর কি ভোক্তা। আচ্ছা, এরপরে দেখি বিজ্ঞাপন আমাদের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? ঠিক আছে, প্রতিবন্ধকতা অথবা কি বাধা দূর করে। প্রথমে দেখি, প্রথমে বলা আছে ঝুঁকিগত, ঠিক আছে। আমাদের যে ঝুঁকিগত বাধা, এই ঝুঁকিগত বাধা আমাদের দূর করে কি বিমা। বিমা আমাদের কি ঝুঁকিগত বাধা দূর করে, তাইলে বিমা ঝুঁকিগত বাধা দূর করে। এরপরে দেখেন জ্ঞানগত, আচ্ছা এটা একটু পরে আসি। এরপরে বলা আছে সত্যগত, পণ্যদ্রব্য ক্রয় প্লাস বিক্রয়ের মাধ্যমে, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি সত্যগত বাধা দূর হয়। এরপরে বলা আছে কি সময়গত, গুদামজাতকরণের মাধ্যমে, গুদামজাতকরণের মাধ্যমে আমাদের কি সময়গত বাধা দূর হয়। তাইলে এই জায়গায় থাকতেছে কি জ্ঞানগত। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? অবশ্যই বিজ্ঞাপন তাহলে কি আমাদের জ্ঞানগত বাধা দূর করে। বিজ্ঞাপন, তাহলে সঠিক উত্তর বিজ্ঞাপন। কারণ একটা বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সেই পণ্যটা সম্পর্কে কি জানতে পারবো, ঠিক আছে, ওই পণ্যটা সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো, এই জন্যই জ্ঞানগত বাধা দূর করে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের যদি এমসিকিউ ম্যারাথন ক্লাস লাগে তাহলে কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করবেন, ঠিক আছে। এবং কে কোন বোর্ড থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটু জানাবেন। আমরা দেখতে চাই কোন বোর্ডের স্টুডেন্ট আমাদের বেশি, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা, বাই বাই।